এসএসসি 26, 27, 28 স্লাইড ক্যালিপার্স অনেক দেখছো, বাট স্লাইড ক্যালিপার্সের আগা মাথা কিছু বুঝো নাই যে ভাই L = M + V * VC কেমনে আসছে, V কেমনে কাজ করে, VC কেমনে কাজ করে, এগুলো তুমি আগা মাথা না বুঝে হয়তো মুখস্থ করছো, এবং এই মুখস্থ করার কারণে দেখা গেছে যে তুমি পরীক্ষার হলে হয়তো বা পারতেছো, বাট মাঝে মাঝে তুমি কনফিউজড হয়ে যাও যে কোনটা কি করতে হবে না করতে হবে। তো চলো একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমাকে আমি ডেমো দেখাবো, এমন ভাবে দেখাবো তুমি জীবনেও ভুলবা না, তোমার প্র্যাকটিক্যালও কাজে লাগবে, আর যারা স্লাইড ক্যালিপার্স দেখো নাই একদম সারা জীবনের জন্য মাথায় গেঁথে যাবে। তো চলো প্রথম জিনিসটা আমরা ফার্স্টে যে কাজটা করব, এটা একটা স্লাইড ক্যালিপার্সের মধ্যে আসলে মূলত দুইটা অংশ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে মূল স্কেল, এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার মূল স্কেল, ঠিক আছে? আর এই যে এখানে উপরে নিচে যে জিনিসটা লাগানো আছে, আমি একটু নাড়ায় দেখাই, এইটা এই যে যেটা নড়াচড়া করতেছে সেটাই হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে পিয়েরে ভার্নিয়ার নামক একজন গণিতবিদ, বেলজিয়ামের একজন গণিতবিদ হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করছে। তাহলে শুধু ভার্নিয়ার স্কেল বললে আসলে যেই পার্টটা যেটা নড়াচড়া করতেছে, আর এটা হচ্ছে মূল স্কেল। আর এই মূল স্কেল আর ভার্নিয়ার স্কেল এই দুইটা মিলে এই পুরো জিনিসটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। ক্লিয়ার? তাহলে স্লাইড ক্যালিপার্স হচ্ছে এই পুরো জিনিসটার নাম, এর মধ্যে শুধু এই পার্টটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর এটা হচ্ছে মূল স্কেল, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, প্রথমেই আসো হচ্ছে যে আমার নরমালি কেমনে থাকে। নরমালি জিনিসটা এমন ভাবে থাকে যে দেখো এই ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে দেখো একসাথে মিশে থাকে, দেখছো? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে হচ্ছে একসাথে মিশে থাকে, এটাই হচ্ছে নরমাল অবস্থায় থাকে। আচ্ছা, এখন ধরো আমি এখানে কোনো একটা বস্তু রাখছি, মনে করে এই যে এই জায়গাটা আমি কোনো একটা বস্তু রাখছি, আমি এটা একটু তোমাকে দেখাইতে চাই এইভাবে, এইভাবে দেখাই যে এখানে আমি একটা বস্তু রাখছি। হ্যাঁ, ধরো এখানে আমি একটা বস্তু রাখছি, এই যে এইটুকু, এই মাঝখানে, এইটুকুর মাঝখানে আমি একটা বস্তু রাখছি। এই বস্তু রাখার কারণে তুমি নিজেই দেখো এটা কিন্তু শূন্য দাগটা আগে এখানে ছিল, এখন কিন্তু একটু এদিকে সরে আসছে, তাই না? সরে আসলে এখন আমারে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ মূল স্কেলের কত নম্বর দাগের সাথে মিলে গেছে, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম, এবার আমি জিনিসটাকে আবার একটু নাড়াচাড়া করাই, আবার একটু মেইন পয়েন্টে আনে আমি তোমার সবই দেখাবো একটা একটা করে। তো প্রথমে আসো, তুমি কি খেয়াল করছো যে ভার্নিয়ার স্কেলে কয়টা দাগ আছে? দেখো 10টা দাগ আছে, 0 থেকে 10 পর্যন্ত 10টা দাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের দেখো 10 ঘর বা 10 ঘর মূল স্কেলের কয় ঘরের সমান? আগে আমাকে সেই হিসাবটা বুঝতে হবে, কারণ এটা দিয়ে আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট বুঝতে পারবো। দেখো ভার্নিয়ার স্কেলের কয়টা ঘর আছে দেখো, আমি একটু গুনি, আমার সাথে সাথে গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ভার্নিয়ার স্কেলের আছে হচ্ছে 10টা ঘর। এই ভার্নিয়ার স্কেলের 10টা ঘর দেখো মূল স্কেলের এখান থেকে এইটুকু পর্যন্ত, তাই না? তাহলে মূল স্কেলের কয় ঘরের সমান সেটা আমি দেখি। মূল স্কেলের কয় ঘর এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে দেখছো এখানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর, সেটা হচ্ছে মূল স্কেলের হচ্ছে 9 ঘরের সমান। এখন আমারে বলো তো মূল স্কেলের হচ্ছে তোমার প্রত্যেকটা ঘর কত মিলিমিটার করে? 1 মিলিমিটার করে। তাইলে আমি কি বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান, মানে 9 মিলিমিটার বলা যায়? বুঝতে পারতেছো? তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের হচ্ছে 9 ঘরের সমান, মানে 9 মিলিমিটার দৈর্ঘ্য। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা ফেমাস একটা কোশ্চেনের অ্যান্সার দিই যে ভাই ভার্নিয়ার স্কেলটার দরকারটা কি? তাই না? এটাই আমি যখন স্টুডেন্ট ছিলাম 9-এ, যখন প্রথম ভার্নিয়ার স্কেলের নাম শুনছি স্লাইড ক্যালিপার্সে, আমার নিজেরও প্রথম এই প্রশ্নটাই মাথায় আসছে যে আসলে এই জিনিসটার দরকারটা কি? আমি তো নর্মাল স্কেল দিয়ে কোনো কিছু মাপতে পারি। আচ্ছা, নর্মাল স্কেল দিয়ে আমি যদি কোনো কিছু যদি মাপি, এখানে একটা বড় দুর্বলতা আছে। দুর্বলতাটা হচ্ছে, আমি তোমারে দেখাই, দুর্বলতাটা হচ্ছে কি রে, জিনিসটা আসতেছে না কেন? দাঁড়াও 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে দেখাই। দুর্বলতাটা হচ্ছে, ধরো আমি যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি এইটুকু হয়, ধরো এই যে এইটুকু হইলো, তাইলে কত? এইটুকু হইলে জিনিসটা হচ্ছে একদম পারফেক্টলি কি হইলো? পারফেক্টলি হচ্ছে তোমার 1 মিলিমিটার, তাই না? আচ্ছা, কিন্তু কোনো কারণে ধরো আমার কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এখান থেকে এইটুকু পর্যন্ত চলে গেছে, যে এখান থেকে এই যে এইটুকু পর্যন্ত, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত চলে গেছে, তখন বলো তো আমি কি এক্স্যাক্টলি এই মূল স্কেল দিয়ে মাপতে পারবো? 1 মিলিমিটার হইলে আমি মাপতে পারতাম যে হ্যাঁ এখান থেকে এইটুকু পর্যন্ত গেছে, একদম কাটায় কাটায় হচ্ছে 1 মিলিমিটার। কিন্তু যদি সেটা 1 মিলিমিটারের থেকে একটু বেশি যায়, এই যে কতটুকু বেশি গেছে সেটাকে আমার পক্ষে আসলে মাপা সম্ভব, মানে একদম একুরেটলি, তখন আমাকে কি করতে, একটা ধারণা করতে হয় যে আচ্ছা ভাইয়া এটা 1 মিলিমিটার এইটুকু আসছে, তাহলে এটা মনে হয় 1.5 হইতে পারে, বা একটু কম হইলে ভাই 1.4 হইতে পারে, বা 1.3 হইতে পারে। কিন্তু এটাকে আমি শিওর যে 1.4 না 1.5 এক্স্যাক্টলি মাপতে পারতেছি না। তাহলে এই যে এত সূক্ষ্ম হিসাব,
যে একের পরে 0.1, 0.2, 0.3 এই সূক্ষ্ম হিসাব করার জন্যই আসলে ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। বুঝছো তাহলে কেন দেওয়া হয়েছে, এটাও বুঝছো। এইবার আসো, এইবার তুমি আরেকটা জিনিস হচ্ছে দেখো, দাঁড়াও আমার বোর্ডের একটু লেখাটাকে নিয়ে আসি, এই যে আসছে। আচ্ছা এইবার তুমি একটা জিনিস হচ্ছে দেখো, এই লেখাটা এবার একটু খুব মনোযোগ দিয়ে তাকাও। এখানে দেখো আমি এখানে একটা ছোট্ট অঙ্ক করি, তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের কয় ঘরের সমান, এখানে 9 ঘরের সমান, তোমাকে গুনে গুনে দেখাইছি। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর যদি মূল স্কেলের হচ্ছে তোমার 9 ঘরের সমান হয়, মূল স্কেলের প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে, আমরা জানি একটা স্কেলের সবচেয়ে ছোট ঘর হচ্ছে 1 মিলিমিটার করে, এটা আমরা জানি। তাহলে 10 ঘর সমান সমান 9 ঘরের সমান মানে 9 মিলিমিটার, কারণ প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার, তাহলে 9 ঘর হচ্ছে 9 মিলিমিটার। তাহলে 10 ঘর যদি 9 মিলিমিটারের সমান হয়, তুমি আমরা বলো তো এক ঘর, তাহলে এটা সমান সমান কত হবে? 9/10 ভাগ করলে কত হয়? 0.9 মিলিমিটার। তুমি এটা জানো, ঠিক আছে, 0.9 মিলিমিটার। তার মানে আমি কি বলতে পারি, এই ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর আসলে 0.9 মিলিমিটার করে, আর এই মূল স্কেলের প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার করে। তাহলে মূল স্কেলের ঘর 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ঘর হচ্ছে আমার 0.9 মিলিমিটার। তাহলে বলো তো এইটুকু যে ছোট্ট একটা গ্যাপ আছে, এই ছোট্ট গ্যাপটুকু কত? 0.1 না? যে আমার এই পুরাটা হচ্ছে 1 মিলিমিটার আর এইটুকু হচ্ছে 0.9 মিলিমিটার, তাহলে এইটুকু যে ছোট্ট একটা গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে এইটুকু হচ্ছে 0.1 মিলিমিটার, ঠিক আছে। আমি যদি বলি যে এখান থেকে এইটুকু 0.1 মিলিমিটার। আচ্ছা এইবার তুমি আরেকটা জিনিস হচ্ছে দেখো, তাইলে আবার বলো এটাও তো 1 মিলিমিটার, মূল স্কেলের এইটুকু আবার 1 মিলিমিটার, তাহলে সব মিলে এইটুকু কত হইলো? 2 মিলিমিটার। এইটুকু হচ্ছে 2 মিলিমিটার। আর এইটুকু কত বলো তো? এইটুকু হচ্ছে 0.9, এইটুকু হচ্ছে 0.9, তাহলে এই পুরোটা হচ্ছে 0.9 ইন্টু 2 মানে 1.8। তাহলে খেয়াল করে দেখো এইটুকু হচ্ছে 1.8 আর এইটুকু হচ্ছে 2 মিলিমিটার, তাহলে এইটুকু গ্যাপটা কত? এইটুকু গ্যাপ হচ্ছে তাহলে 0.2 মিলিমিটার, তাই না? আবার পরের ঘরে চলে আসো, এটাও 0.9 মিলিমিটার, তাহলে এই তিনটা মিলায় হচ্ছে 0.9 ইন্টু 3 মানে 2.7 মিলিমিটার। আর এটাও কিন্তু মূল স্কেলে 1 মিলিমিটার, তাহলে মূল স্কেলের এই তিনটা মিলা হচ্ছে 3 মিলিমিটার আর এই তিনটা মিলা হচ্ছে 2.7 মিলিমিটার। তাহলে কতটুকু গ্যাপ রয়ে গেল? এই যে এখানে ছোট্ট গ্যাপটা 0.3 মিলিমিটার। তাহলে কি খেয়াল করতেছো? 0.3, তারপর এইটুকু গ্যাপ তাহলে কত হবে বলো তো? তুমি নিজেই বুঝতেছো 0.4 হবে। এরপরেরটা কত হবে বলো তো? এরপরেরটা হবে 0.5, এরপরেরটা কত? 0.6, এরপরেরটা কত? 0.7, এরপরেরটা কত? 0.8। মানে আমার কথাটা কি বুঝতে পারতেছো? এরকম করে হচ্ছে তোমার গ্যাপগুলো, যেটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, বুঝতে পারতেছো? তাহলে এরকম করে দেখো আমি কিন্তু প্রত্যেকটা ঘরের আসলে কি করতেছি, প্রত্যেকটা ঘরের কতটুকু গ্যাপ আছে এই গ্যাপগুলো মাপতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা এইবার একটা মজার জিনিস, এখানে আরেকটা চমৎকার জিনিস আছে। আরেকটা চমৎকার জিনিস হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এটা কেমনে আসছে দেখো। ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ঠিক আছে, বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা তোমরা সূত্র পড়ছো যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের হচ্ছে ঘর সংখ্যা। তাহলে বলো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কত? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। এখানে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে। এখানে 20 থাকতে পারে, 30 থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, নরমালি 10 বা 20 থাকে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এখানে 10, তাহলে 1 কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.1, তার মানে এটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1। বলতো এই কনস্ট্যান্ট একটু চেনা চেনা লাগতেছে না? এক্স্যাক্টলি এই কনস্ট্যান্টটাই হচ্ছে এই যে এই গ্যাপটার দৈর্ঘ্য 0.1 মিলিমিটার। তার মানে তুমি আরেক ভাবেও ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারো। সেটা কি বলতো? যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয় আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 0.9 মিলিমিটার যদি হয়, তাহলে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের হচ্ছে এক ঘরের দৈর্ঘ্য, এটা করলেও তোমার কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট চলে আসে 0.1। দেখছো? তাহলে এই যে গ্যাপটা চলে আসতেছে, এই গ্যাপটাই আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন বলো তো, তাহলে আমারে বলো ভার্নিয়ার স্কেলের 6 নম্বর দাগে কতটুকু গ্যাপ হবে? তোমাকে যদি এখন কেউ কোশ্চেন করে যে ভাই ভার্নিয়ার স্কেলের 6 নম্বর দাগে কতটুকু গ্যাপ হবে, এই যে এই গ্যাপটা কতটুকু হবে, তুমি এটা কেমনে বের করছো? 0.6, একটু আগে আমরা অ্যান্সার করছি যে এটা 0.1, এটা 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, কিন্তু এটা আরেকভাবে বের করা যায়। 6 নম্বর দাগে কতটুকু গ্যাপ আছে এটা আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে দাগ সংখ্যা। 6 নম্বর দাগকে যদি আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ করি, দেখো তো তাইলেও কি 0.6 আসে না? তাইলেও কি 0.6 আসে না? তার মানে কি তুমি বুঝতেছো এই যে গ্যাপগুলা,
এই গ্যাপগুলো বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টকে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা দিয়ে গুণ করে দাও। এটাই কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করি। এই দাগ সংখ্যাকেই তখন বলে ভার্নিয়ার সমাপাতন। মনে করে দেখো, ভার্নিয়ার সমাপাতন ভি ইন্টু ভিসি, বইয়ে এই সূত্রটাই আছে। এবার বুঝছো কেন এটা করে? কারণ দেখো, ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা দিয়ে ভার্নিয়ার কনস্ট্যান্টকে গুণ করলে আলটিমেটলি দেখো 6 নম্বর দাগে কতটুকু গ্যাপ আছে সেই গ্যাপগুলো বের করে ফেলা যায়। বুঝছো আমার কথাটা? কি বুঝতে পারতেছো? ক্লিয়ার? ওকে, তাহলে দেখো তোমার কতগুলো এই সূত্র তুমি শিখে ফেললা, এটা শিখে ফেললা, এমনও ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা যায়, অনেক কিছু তুমি শিখে ফেললা। এবার আসো দৈর্ঘ্য আমরা আসলে কিভাবে পরিমাপ করি। চলো এখন আমরা এটা দেখি। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য তাহলে এতক্ষণ তুমি যা শিখছো সবকিছু কি বুঝছো? আচ্ছা, এবার তাহলে আমি এগুলাকে একটু মুছে দিই। হ্যাঁ, আমি মুছে দিই জিনিসটাকে, মুছে দিয়ে আমি একটু স্কেলটা দেখো এখন শূন্য শূন্যতে পড়ে আছে, তাই না? আমি একটু এটাকে মনে করো মাঝখানে কোনো একটা বস্তু রাখছি, মনে করো মাঝখানে আমি কোনো একটা বস্তু রাখছি, এই যে এর মাঝখানে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? দাঁড়াও একটু, আমার বোর্ডের থেকে এটা বের করার একটু ঝামেলা। আরে একটু আমাকে একটা সময় দাও, চলে আসার তো কথা। কি রে, আসোস না কেন? আয় আয়, আহা আসতেছে না কেন? এখানে একটা আসার কথা। এই গ্যাপটা আনা তো একটু ঝামেলা। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, চলে আসছে। সরি, একটু সময় নষ্ট হলো, আশা করি এখন আর টাইম নষ্ট হবে না। আচ্ছা দেখো, এইখানে মনে করো আমি কোনো একটা বস্তুকে হচ্ছে রাখছি, ঠিক আছে? মনে করো এই জায়গাটায় হচ্ছে আমি কোনো একটা বস্তুকে হচ্ছে রাখছি, ঠিক আছে? মনে করো কোন একটা বস্তুকে রাখছি, ঠিক আছে? তাহলে এইটুকু বস্তু রাখার, এইটুকু বস্তুর আসলে দৈর্ঘ্য কতটুকু বলো তো? তাহলে এইটুকু বস্তুর দৈর্ঘ্য আসলে দেখো তো, এই শূন্য থেকে দাগটা এখানে চলে গেছে, তার মানে এইটুকু হচ্ছে আসলে দৈর্ঘ্য। কারণ এই বস্তুটাকে রাখার কারণে দেখো এই যে শূন্য দাগ থেকে শূন্য দাগটা এখন এইখানে চলে আসছে, তাহলে এইটুকুই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, অ্যাকচুয়াল দৈর্ঘ্য যদি অ্যাকুরেটলি নিতে চাই। তাহলে বলো তো এই অ্যাকচুয়াল দৈর্ঘ্য এখন আমি কেমনে মাপতে পারি? একটা উপায় আছে যে ভাই আগে মূল স্কেলটা মাপেন। মূল স্কেলে কয় ঘর গেছে দেখো, 1 ঘর 2 ঘর, 2 ঘর প্লাস আরো একটু বেশি গেছে, দেখো এই যে এই জায়গাটায় গেছে, তাই না? যে 2 ঘর গেছে দেন আর একটু বেশি গেছে, তাহলে এই যে 2 ঘর নিলাম, এই 2 ঘর মানে কয় মিলিমিটার? 2 মিলিমিটার। মূল স্কেলের এই 2 ঘর মানে কয় মিলিমিটার? 2 মিলিমিটার। তাহলে এটা যদি 2 মিলিমিটার হয়, এটাই হচ্ছে তোমার সেই মূল স্কেলের পার্ট এল। সরি, মূল স্কেলের পার্টকে আমরা বইয়ে এম দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? এম, সরি, এটাই হচ্ছে মূল স্কেলের পার্ট এম, মেইন স্কেল, বইয়ে আমরা এম দিয়ে প্রকাশ করছি। তাহলে বুঝছো যে তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 2 এর থেকে একটু বেশি, এই যে এইটুকু পর্যন্ত 2, তারপরে কিন্তু আরেকটু গেছে, এই আরেকটু কতটুকু গেছে সেটা অ্যাকুরেট হিসাব করার জন্যই কিন্তু এই ভার্নিয়ার স্কেল। তাহলে আমি এইটুকু লিখতে পারি যে আগে 2 মিলিমিটার প্লাস কিছু একটা, এইটুকু হচ্ছে প্লাস কিছু একটা হবে। তাহলে এই যে 2 মিলিমিটার পাইলাম, এটাই হচ্ছে মূল স্কেলের পার্ট, ঠিক আছে? এম। এরপরে আসো, আর এই যে যতটুকু গেছে এই গ্যাপটা বলো তো কেমনে বের করা যায়? এই গ্যাপটা বের করার জন্য আমি ভার্নিয়ার স্কেলের ওই সূত্রটা ইউজ করতে পারি না? তখন ওই যে মূল স্কেল, ভার্নিয়ার স্কেলের কোন একটা দাগ সংখ্যা ভি ইনটু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি দিলেই তো আসলে আমার কি ওই গ্যাপটা বের হয়ে আসে। ওই যতক্ষণ তো এটাই বুঝাইলাম যে এই যে গ্যাপ, এই যে গ্যাপগুলো বের করার জন্যই তো আসলে সূত্রটা দেখাইছি কেমনে আসছে, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে বুঝছো, এটাই এখন আমি করব, কিন্তু এটা করার জন্য জাস্ট আমাকে করতে হবে যেটা কত নম্বর দাগের সাথে মিলছে একটু জাস্ট দেখতে হবে। যেমন মূল স্কেলের, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 0, তাহলে এটা 1 নম্বর দাগ, 1 2 3 4 5 6, দেখো 7 নম্বর দাগটা একদম কাটায় কাটায় মিলে গেছে। 7 নম্বর দাগটা দেখো, ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটা দেখো মূল স্কেলের সাথে একদম কাটায় কাটায় কিন্তু মিলে গেছে। তাহলে কাটায় কাটায় মিলে গেলে বলো তো তাহলে এখানের যে গ্যাপটা বের হইছে সেই গ্যাপটা কত হবে? ওই যে 7 ইনটু 0.1, একটু আগে পড়াইছে এগুলা, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু 7। তাহলে এই যে 7 ভার্নিয়ার স্কেলের তাহলে কত নম্বর দাগ? মূল স্কেলের হচ্ছে দাগের সাথে মিশে গেছে, ওই সংখ্যাটাকেই বলে ভার্নিয়ার সমাপাতন। তাহলে এই ক্ষেত্রে 7 নম্বর দাগটা মিলে গেছে, এই জন্য এটারে বলে ভার্নিয়ার সমাপাতন 7। তাহলে 7 ইনটু 0.1 মানে 0.7 মিলিমিটার। তার মানে আমি বুঝে ফেলছি এইটুকু দৈর্ঘ্য আসলে 0.7 মিলিমিটার, এই গ্যাপটা। তাহলে এবার তুমি পুরাটার দৈর্ঘ্য বের করতে গেলে কি করবা? এটা প্লাস এটা যোগ করে দিবা। তাহলে মূল স্কেলের পার্ট এম হচ্ছে 2 প্লাস এই যে ভার্নিয়ার সমাপতন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ 0.7, এটা দিয়েই তুমি আলটিমেটলি এমনি অ্যাকুরেটলি হিসাব করো। এখন বুঝছো
যদি আজকে ভার্নিয়ার স্কেল যদি আবিষ্কার না হইতো, তোমার এটা আইডিয়া করে নেওয়া লাগতো যে এটা আসলে একটু বেশি, এটা হাফের থেকে একটু বেশি, হয়তো বা এটা 2.5 বা 6 হইতে পারে। বাট আজকে ভার্নিয়ার স্কেল থাকার কারণে তুমি একদম অ্যাকুরেটলি হিসাব করতে পারতেছো যেটা আসলে 2.7। বুঝছো? এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ব্যাপার। এবার আসো তোমাদেরকে ভার্নিয়ার স্কেলের আরেকটা তাহলে দেখাই, তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় তোমরা এরকম এখন যদি দেয়, ধরো এখানে একটা বস্তু রাখছি, মাঝখানে কোনো একটা বস্তু রাখছি, তাহলে এই বস্তুর দৈর্ঘ্য কত বের করতে পারবা না? এটা তো কোনো ব্যাপারই না ভাইয়া। এটা হচ্ছে 1 মিলিমিটার, তাহলে দেখো মূল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ হচ্ছে এই জায়গাটায়, তাহলে মূল স্কেলের পার্ট কত হবে? 1 2 3 4 5, 5 পর্যন্ত গেছে, 5 পর্যন্ত যাওয়ার পর আরেকটু গেছে, তাহলে মূল স্কেলের পার্ট হবে 5 মিলিমিটার, প্লাস এই যে এইটুকু, প্লাস আরেকটু গেছে, তাহলে আরেকটু কতটুকু গেছে সেটা দেখার জন্য তোমাকে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ মূল স্কেলের দাগের সাথে হচ্ছে মিশে যায়, সেটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন। তাহলে তুমি দেখো, হিসাব করে দেখো, এই যে এই দাগটা দেখো, এই যে 4 নম্বর দাগটা একদম 4 নম্বর দাগের সাথে মিলে গেছে কাটায় কাটায়, দেখো 4 নম্বর দাগটা দেখো, এই যে এখানে দাগের সাথে মিলে গেছে মূল স্কেলের দাগের সাথে, তাহলে ভার্নিয়ার স্কেলের 4 নম্বর দাগটা মিলে যাওয়ার কারণে এখানে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 4। তাহলে 4 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, তোমাকে এই যে এই গ্যাপটুকু বের করার জন্য একটু আগে দেখাইছে, এটা কেমনে বের করতে হয়? 4 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে। তাহলে ভার্নিয়ার সমাপতন 4 ইন্টু 0.1 মিলিমিটার, তাহলে 0.4 মিলিমিটার, তাহলে এটার পুরাটার দৈর্ঘ্য হবে, এইটুকু হচ্ছে 5 ছিল, 5 প্লাস 0.4, তাহলে 5.4 মিলিমিটার। বুঝছো? আগের মতো আরেকটা এক্সাম্পল দেখালাম। এবার আসো আরেকটু কঠিন দেখাই, 9-10-এ এটাও খুব প্রশ্ন কঠিন করলে কিন্তু এসএসসি তে দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে যদি এরর থাকে, যদি ত্রুটি থাকে, যে তোমাদের পরীক্ষায় বলে দিতে পারে যে একটা ভার্নিয়ার স্কেলে ধনাত্মক ত্রুটি বিদ্যমান বা ঋণাত্মক ত্রুটি বিদ্যমান, তাইলে কি হবে? এখন আমি জানি তোমরা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছ, ভাই ত্রুটি জিনিসটা কি? দেখাচ্ছি। দেখো তো, আমি যখন ভার্নিয়ার স্কেলটাকে যখন বন্ধ করতেছি, স্লাইড ক্যালিপার্সটাকে যখন বন্ধ করতেছি, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে দেখো তো একদম কাটায় কাটায় মিলে যাচ্ছে না? তার মানে কি, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগের সাথে একদম কাটায় কাটায় মিলে যায়, তার মানে এখানে কোনো ত্রুটি নাই, একদম ত্রুটি নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা তো একটা মেশিন, আসলে একটা মেশিন বারবার ইউজ করলে ঘর্ষণের কারণে ক্ষয় হয়ে যায়, নাট বল্টুগুলো একটু লুজ হয়ে যায়, নাট বল্টুগুলো একটু লুজ হয় বা ক্ষয়ের কারণে একটা সময় দেখা যায় কি যে মেশিনটারে বন্ধ করলো, তখন এটার শূন্য দাগ আর এটার শূন্য দাগের সাথে মিলে না, একটু আগ পাশ করে, একটু আগ পাশ করে। যেমন আমি তোমার এখন একটা অ্যানিমেশন দিয়ে দেখাই, যেমন এখানে আমার ত্রুটিটা এই যে দেখো, তুমি এবার বুঝবা। আমি ত্রুটিটাকে ইচ্ছা করে এখন একটু বাড়াই, এইবার দেখো তো, দেখো আমি মেশিনটাকে বন্ধ করছি, তুমি কি খেয়াল করছো? আমি মেশিনটাকে কিন্তু বন্ধ করছি, বাট বন্ধ করলেও দেখবে এখন কিন্তু শূন্য দাগটা মূল স্কেলের শূন্য দাগের সাথে কিন্তু মিলতেছে না, মিলতেছে না, কিন্তু একটু সরে আসছে। এই যে দেখছো, মেশিন বন্ধ, বাট স্টিল দেখো আমার স্ক্রু এর ঘর্ষণের কারণে বা মেশিনটা একটু ক্ষয় হয়ে যাওয়ার কারণে দেখো এখন আর মিলতেছে না। এটাকেই বলে ত্রুটি। এখন এটা কি, এটা কোন ধরনের ত্রুটি? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ ত্রুটি? জাস্ট এটা তোমারে বুঝতে হবে। এটা হচ্ছে পজিটিভ ত্রুটি। কেন? কারণ আমার হিসাবে কি, আমি তো এখন কিছুই দেই নাই, মেশিনের মধ্যে কোনো কিছুই দেই নাই, তাহলে হিসাবে এটা কি হওয়া উচিত ছিল? হিসাবে কিন্তু এটা 0 হওয়া উচিত ছিল। বাট দেখো এখনই কিন্তু কিছু একটা দৈর্ঘ্য দেখাচ্ছে সে, মানে হিসাবে কিন্তু 0 না, মানে আমার হিসাবে তো 0 হওয়া উচিত, কিছুই তো নাই, কিছু আছে মাঝখানে? কিছুই তো নাই, দাঁড়াও, কিছুই তো নাই, তাহলে তো 0 হওয়া উচিত ছিল। বাট স্টিল দেখো সে আগে থেকেই কিছু একটা দেখাচ্ছে, তাহলে এই যে আগে থেকে কিছু একটা দেখাচ্ছে মানে আগেই সে বেশি দেখাচ্ছে মানে এটা হচ্ছে পজিটিভ ত্রুটি। তাহলে এখান থেকে তুমি যে মানটা পাবা সেটা ভুল পাবা। কেন ভুল পাবা? কারণ যাই পাবা তার সাথে এই যে এইটুকু অংশ এক্সট্রা পাবা, এইটুকু অংশ তো আসলে ছিল না, এটা তো 0 হওয়ার কথা ছিল। বাট তুমি এখন কোনো কিছু মাপলে ওই মানের সাথে এইটুকু অংশ যোগ হয়ে যাবে, অতিরিক্ত যোগ হয়ে যাবে। তাহলে তোমাকে সঠিক মান পাওয়ার জন্য তখন কি করতে হবে? এই অতিরিক্ত মানটা বিয়োগ করে দিতে হবে। এই জন্য ধনাত্মক ত্রুটি থাকলে টোটাল পার্ট থেকে ধনাত্মক ত্রুটির পার্টটা হচ্ছে বিয়োগ করতে হয়। এখন আসো ধনাত্মক ত্রুটি কত সেটা আমরা কেমনে বের করবো? ওই আগের মতোই। দেখো এখানে ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ মূল স্কেলের দাগের সাথে মিশে গেছে? দেখো 6 নম্বর দাগটা মিশে গেছে, তাহলে এটার ভার্নিয়ার সমাপতন হচ্ছে 6 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1, তাহলে 6 ইন্টু 0.1 মানে হচ্ছে 0.6 মিলিমিটার। তার মানে এখানে ত্রুটি হচ্ছে আসলে 0.6 মিলিমিটার। তাহলে এই 0.6 মিলিমিটার আগে থেকেই আছে, এক্সট্রা আছে, তাহলে তোমাকে আসল জিনিস পাওয়ার জন্য এক্সট্রাটাকে বাদ দেওয়া লাগবে। এই জন্য এক্সট্রাকে বাদ দেওয়ার জন্য 0.6 তুমি বিয়োগ করবা। এই জন্য ধনাত্মক ত্রুটি বিয়োগ করতে হয়। প্রশ্ন যদি বলে যে ধনাত্মক ত্রুটি বিদ্যমান, তাহলে ওটা মাইনাস করতে হবে। আর কেমনে বের করলা? ওই যে আগের মতোই, কত নম্বর দাগ মিলে গেছে সমাপতন সেটা 6 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক, এটাই করলেই 0.6, এটাই হচ্ছে এই ক্ষেত্রে ধনাত্মক ত্রুটি। আর যদি ঋণাত্মক ত্রুটি থাকে, ঋণাত্মক ত্রুটিটা কি সেটাও বলে দিই, তাহলে বুঝতেই পারতেছো ধনাত্মক ত্রুটি থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, টোটাল রেজাল্ট থেকে বিয়োগ করতে হবে। আর ঋণাত্মক ত্রুটি থাকলে কি হবে? দেখো
ঋণাত্মক ত্রুটি থাকলে কি হবে এইবার দেখো। এইবার কি তুমি খেয়াল করতেছো? এবার কি তুমি একটু খেয়াল করতেছো? দেখো তো যে মানে তুমি জাস্ট একটু খেয়াল করো, একটু খেয়াল করো যে এইবার দেখো জিনিসটা কিন্তু বন্ধ, দেখো জিনিসটা কিন্তু বন্ধ আছে, বাট স্টিল দেখো শূন্য দাগটা মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে নাই, তার মানে এবারও ত্রুটি আছে। বাট এইবারের ত্রুটিটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি। কেন? কারণ আমার হিসাবে কি জিরো হওয়া উচিত ছিল, এই যে এইরকম থাকা উচিত ছিল, একদম জিরো জিনিসটা না এরকম থাকা উচিত ছিল, কিন্তু এখন দেখো এরকম নাই, সে এইরকম আছে। সো আগে তাকে এইটুকু পর্যন্ত তোমার কি করতে হবে? আগে তাকে এইটুকু পর্যন্ত তোমাকে আনতে হবে, তাই না? আগে তাকে এইটুকু পর্যন্ত কি করতে হবে? তোমার আনতে হবে। তাহলে এইটুকু পর্যন্ত আনতে গেলেই তো আমার কিছু একটা খরচ হয়ে যাবে। তার মানে বুঝতেছো, তার মানে এইটুকু আগেই বাদ চলে যাচ্ছে। মানে আমি এখানে কিছু একটা বস্তু রাখলেও দেখো তার রেজাল্ট দেখাচ্ছে জিরো। মানে এখানে তো কিছু একটা বস্তু রাখার পরও দেখো এবার রেজাল্ট দেখাচ্ছে জিরো। তার মানে বস্তুর এইটুকু দৈর্ঘ্য আসলে মাইনাস হয়ে যাচ্ছে। আমার কথাটা বুঝছো? যে আমার তো আসলে জিরো জিরো থাকার কথা ছিল, কিন্তু এখানে জিরো জিরো নাই। এই সিচুয়েশনে দেখো আমি যখন বস্তুটাকে রাখবো, ধরো এখানে একটা বস্তু রাখছি, এইটুকু বস্তুর তো কোনো একটা দৈর্ঘ্য আছে, এইটুকুর কোনো দৈর্ঘ্য আছে না? আছে তো, কিন্তু আমার ভার্নিয়ার স্কেল দেখাচ্ছে শূন্য। তার মানে এইটুকু দৈর্ঘ্য থাকার পরও সে জিরো দেখাচ্ছে, মানে এইটুকু দৈর্ঘ্যকে সে মাইনাস করে দিচ্ছে আগে থেকেই কম দেখাচ্ছে। তাহলে এইটুকু দৈর্ঘ্য থাকার পরও সে কম দেখাচ্ছে, মানে এটাকে শূন্য দেখাচ্ছে। তাহলে এরপরে আমার যত আসবে, তাহলে সেখান থেকে আসলে তুমি নিজেই বলো তো, এই যে এইটুকু দৈর্ঘ্য কম আসবে না? তাহলে এরপরে ধরো আমি কোনো কিছুর দৈর্ঘ্য মাপলাম, মাইপা টাইপা যাই পাই না কেন, মেপে টেপে আমি যাই পাই না কেন, আমার এই যে এইটুকু দৈর্ঘ্য কম আসবে, তাই না? আমি যদি একদম কাটায় কাটায় বসাই, হ্যাঁ ধরো এই যে এইটুকু কম আসবে, তাই না? এই যে এইটুকু কম আসবে, তাহলে আমি যাই মাপি না কেন তার থেকে এই যে এইটুকু কম আসবে। তাহলে এইটুকু কম আসলে আমার কি করতে হবে? যোগ করে দিতে হবে। আর এই ত্রুটিকেই তোমার বলা হচ্ছে ঋণাত্মক ত্রুটি। তার মানে শূন্য দাগটা যদি বামে থাকে, মূল স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি বামে থাকে, তাহলে দেখো এই যে এইটুকু দৈর্ঘ্য তোমার আগেই মাইনাস হয়ে যাচ্ছে। আমার দৈর্ঘ্য থাকার পরও এটুকু জিরো দেখাচ্ছে, ফলে এইটুকু তোমার আগেই মাইনাস হয়ে যাওয়ার কারণে এটাকে বলে ঋণাত্মক ত্রুটি, নেগেটিভ ত্রুটি। তাইলে আসল রেজাল্ট পাওয়ার জন্য কি করতে হবে? যা আসবে তার সাথে এইটুকু যোগ করে দিতে হবে, কারণ এইটুকু আগেই সে আমাকে জিরো দেখাচ্ছিল, অর্থাৎ আগেই সে মাইনাস করে রাখতেছিল, কমায় রাখতেছিল। তাহলে এটাকে যোগ করে দিতে হবে। এই জন্য ঋণাত্মক ত্রুটি থাকলে যোগ করতে হয়, আর আগের বার দেখাইছি ধনাত্মক ত্রুটি থাকলে বিয়োগ করতে হয়। বলো এবার তুমি ভার্নিয়ার স্কেলের একদম বস হয়ে গেছো না স্লাইড ক্যালিপার্সের? তাহলে এবার বলো তোমার কোনো এমসিকিউ সিকিউ কে আটকানোর সুযোগ আছে? সূত্র তো সব লিখেই দিছি, একদম ফাটায়া দিবা। শুধু তাই না, যদি প্র্যাকটিক্যালে তোমার হাতে যদি এখন স্লাইড ক্যালিপার্স দেখা যায়, তোমার কোনো বন্ধু পারবে না। আর তুমি তো শিখে ফেলছো কেমনে কি করতে হয়। মাঝখানে একটা বস্তু রাখবা, টাইট করে লাগাবা, তারপরে এই যে হিসাব করে করে তুমি সহজেই বের করে ফেলবা। ত্রুটি থাকলে সেই ত্রুটি তুমি যোগ বিয়োগ করতে হবে, ধনাত্মক ত্রুটি থাকলে বিয়োগ করতে হবে, ঋণাত্মক ত্রুটি থাকলে যোগ করতে হবে। কেন করতে হবে সেটাও বলে দিছি। তোমার আর আটকায় কে? 25 মার্কের কিন্তু প্র্যাকটিক্যাল চলে আসতে পারে। সাইড ক্যালিপার্স কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালও আছে, তোমাদের হচ্ছে এসএসসি তেও আছে 26, 27, 28। সো কেমন লাগছে জানাও, এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার, মুখস্থ না, সায়েন্স লজিক দিয়ে পড়বা ডিএস ডাইনামিক স্কুলের সাথে। ডিএস ডাইনামিক স্কুল ফলো দিয়ে রাখবা। যেই পেজ থেকে দেখতেছো, বা যে ইউটিউব থেকে দেখতেছো, বা যে টিকটক থেকে দেখতেছো, বা যে ইনস্টা থেকে দেখতেছো, ফলো দিয়ে রাখবা। এরকম সুন্দর সুন্দর হচ্ছে স্কুল লেভেলের ক্লাস আসবে, গাইডলাইন আসবে। আর আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, ঢাকা মেডিকেল থেকে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করছি। আমি একজন ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাশ করছি। সো এখানে ঢাকা মেডিকেল, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা শিক্ষকরাই তোমাকে হচ্ছে পড়াবে সুন্দর করে, একদম বেস্ট লেভেলে হচ্ছে পড়ে, বেসিক সহ পড়ে লাইফ অনেক আগাইতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আর ফলো দিয়ে রাখো কিন্তু ডিএস ডাইনামিক স্কুল, ডিএস স্পেস দিয়ে ডাইনামিক, DYNAMIC ডাইনামিক স্কুল, SCHWL। ঠিক আছে? তাহলে যুক্ত হয়ে যাও আমাদের সাথে।